আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। এর আগে আমি এই ভেক্টর অধ্যায়ের 4টা ভিডিও অলরেডি আপলোড দেওয়া হয়েছে শুরু থেকে ধারাবাহিকভাবে। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নিবে। আজকে দেখো, গত ভিডিওগুলোতেও আমি ভেক্টরের যোগ শেখানোর আগেই তোমাদেরকে বেসিক যোগ শিখাইছি, নর্মাল কিভাবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরগুলো যোগ করতে হয়। কিন্তু সূত্র যোগের যেই কিছু সূত্র রয়েছে সেই সূত্রগুলো আমি তোমাদের জন্য আলোচনা করিনি। যোগ না শিখিয়ে তোমাদেরকে আগে ডট গুণ ক্রস গুণ এগুলো শিখে ফেলছি। তো সবাই ওই ভিডিওগুলোতে গিয়ে আগে ডট গুণ ক্রস গুণ তারপর বেসিক ভেক্টরের যেসব ভিডিওগুলো আছে সবগুলো দেখে নাও, 4টা ভিডিও, তাহলে এটা পঞ্চমটা ভালো করে বুঝবা ইনশাল্লাহ। তোমরা যারা চট্টগ্রামে আমাদের অফলাইন বেচে পড়তে চাও, চট্টগ্রাম চকবাজারে সাদিয়াস কিচেনের বিল্ডিংটাতে 4র্থ তলায় রবি অফিসের উপরে চকবাজার, হ্যাঁ, এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা চলে আসতে পারো যারা আমাদের অফলাইন বেচে পড়তে চাও ইনশাল্লাহ। এরপরে আসো, আমরা এই যে ভেক্টর রাশির কিভাবে যোগ করতে পারি, সেটা 2টা ভেক্টর রাশি যোগ করতে পারি, 2-এর অধিক ভেক্টর রাশিও যোগ করতে পারি। এরকম 2টা পদ্ধতিতে করা যায়। এক হলো জ্যামিতিক পদ্ধতি, 2 বিশ্লেষণ বা গাণিতিক পদ্ধতি। আমাদের এই চ্যাপ্টারে আলোচনার বিষয়গুলো হলো জ্যামিতিক পদ্ধতিটা, ঠিক আছে। এই যে এটা ভেক্টর হবে, ভেক্টর। দেখো, জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর যোজনের নিয়মের সূত্রগুলো যেগুলো আমাদের এই চ্যাপ্টারে পড়তে হবে, একটা হচ্ছে সাধারণ নিয়ম, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে বহুভুজ সূত্র, একটা হচ্ছে সামান্তরিক সূত্র, আর একটা হচ্ছে উপাংশ সূত্র। আমাদেরকে 4টা সাধারণ নিয়ম, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই যে এখানে সামান্তরিক সূত্র এবং উপাংশ সূত্র, এই 2টা দিয়ে ম্যাথ বেশি এবং এই 2টার কনসেপ্টও বেশি। আমরা এই চ্যাপ্টারে এই 2টার উপরই বেশি জোর দিব, ঠিক আছে। আমরা এখন চলে যাই এই যে বিবৃতি। দেখো সাধারণ সূত্র, এটা কি বলতো? সাধারণ সূত্র। আচ্ছা, এটাকে একটু দেখো, এই যে সাধারণ সূত্র, সাধারণ নিয়ম যেটা মানে ভেক্টর 2টা ভেক্টর যোগ করার সাধারণ নিয়মটা হলো 2টি একই জাতীয়, অবশ্যই একই জাতীয় 2টা ভেক্টর হতে হবে। 2টি ভেক্টরের প্রথম ভেক্টরটির শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসিয়ে দ্বিতীয় ভেক্টরটির সমান ভেক্টর অঙ্কন করে প্রথম ভেক্টরটির পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরটির শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে সেটি ভেক্টর দ্বয় লব্ধি নির্দেশ করে। লব্ধির দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। ধরো তুমি আমাকে এইভাবে এরকম এই জায়গায় একটা বিন্দু দিলা, এটা একটা পি ভেক্টর দিলা, আর এখানে ধরো তুমি আমার একটা কিউ ভেক্টর দিলা। আমাকে বললা, স্যার এই 2টা একটু যোগ করে দেন তো, ভাইয়া এই 2টা একটু যোগ করে দেন তো। এটা করার জন্য প্রথম ভেক্টর কিভাবে বসাতে হবে, এটা হলো পি ভেক্টরটা। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের একদম, দেখো এখানে যেভাবে ভেক্টরটা আছে ওইটার সমান্তরালে এখানে বসাচ্ছি। দেখো, তাহলে এই দ্বিতীয় ভেক্টরটাকে এখানে বসাতে হবে, এই যে বসাই দিলাম। তাহলে প্রথম ভেক্টরের পর দ্বিতীয় ভেক্টর বসাইছি, এমনভাবে বসাইছি যেন দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর এখানে হয়। তাহলে এটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এবার দেখো, প্রথম ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টর যদি আমাদের আঁকা হয়ে থাকে, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। এই প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে একটা সরলরেখা আঁকলে এটাই হলো এই 2টার যোগফল, লব্ধি আর দ্বারা প্রকাশ করা হয়। লব্ধিকে রেজাল্টেন্ট বলে, 2টা ভেক্টরের যোগফলকে লব্ধি বলে। লব্ধির ইংলিশ হলো কি? রেজাল্টেন্ট। এবং এটা হচ্ছে যোগফল। কি বুঝায়? যোগফল। লব্ধি বলতে আমরা যোগফল বুঝবো। যোগফল ভেক্টর রাশির ক্ষেত্রে লব্ধি বলতে যোগফল বুঝায়। তাহলে এটা হলো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের হলো কি বলতো? যোগফল। এভাবে। তারপর ধরো 2টা ভেক্টর আছে, এভাবে করতে দিল। ধরো একটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর ধরো এদিকে। তাহলে এইদিকে দেখো, খেয়াল করো, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু দেখো এভাবে দিছি আমি। বলতো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু আছে কিনা? দেখো, এটা যদি প্রথম ভেক্টর ধরি, এটার শীর্ষবিন্দুতে কোনো পাদবিন্দু নাই। এটা দেখো, প্রথমটার পাদবিন্দুতে দ্বিতীয়টার পাদবিন্দু চলে আসছে। তাহলে এখান থেকে হলো কি, তুমি একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরের দিকে একটা সরলরেখা টানলে সেটা লব্ধি নির্দেশ করবে না। লব্ধি নির্দেশ করার জন্য হইতে হবে, দেখো এইটার
দেখো এইটার শীর্ষবিন্দুতে ধরো এটা এ ভেক্টর, এটার শীর্ষবিন্দুতে এদিকে ধরো আমি আরেকটা আঁকলাম যেখানে হচ্ছে দ্বিতীয়টা, এটা হচ্ছে ধরো বি ভেক্টর, এটার পাদবিন্দু আছে প্রথমটার শীর্ষবিন্দুতে। তাইলে অবশ্যই প্রথমটার পাদবিন্দু থেকে দ্বিতীয়টার শীর্ষবিন্দুর দিকে এই যে সরল রেখাটা হবে হচ্ছে এদের লব্ধি, অর্থাৎ আর রেজাল্টেন্ট হচ্ছে এখানে এ আর বি এর লব্ধি। এই ঠিক আছে, তার মানে অবশ্যই দুইটা ভেক্টরের যোগ করার জন্য আমরা সাধারণ নিয়ম অ্যাপ্লাই করব। ঠিক আছে, দুইটা ভেক্টরের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু লাগায় স্থাপন করব। তারপর প্রথম ভেক্টরের একদম শুরুর বিন্দু মানে হচ্ছে পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু বা শেষ বিন্দুতে একটা সরল রেখা টানবো। ওইটাই হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকেই হবে ওই এদের যোগফলটার দিক, সহজ হিসাব। এটা গেল। এরপরে আসো এখানে ত্রিভুজ সূত্র, এটা খুবই মজার একটা সূত্র। ত্রিভুজ সূত্র আমার মতে হচ্ছে হলো তোমাদের যেই সাধারণ সূত্র আছে না সেটারই একটা রূপ। বলছে দুটি ভেক্টরের যোজনের ক্ষেত্রে, এটা ত্রিভুজ সূত্রটা তাহলে কিসের ক্ষেত্রে? দুইটা ভেক্টরের যোজনের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে। যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই জাতীয় ভেক্টর নির্দেশ করা হয় তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। আমি যদি হচ্ছে হলো দেখো এই ত্রিভুজটা নিলাম, হ্যাঁ, তাহলে এখানে ধরো এটা এ, এটা ধরো বি বিন্দু, এটা সি বিন্দু। এই এ বি বাহুটা ধরো একটা ভেক্টর প্রকাশ করে হচ্ছে হলো এক্স ভেক্টর, কি ভেক্টর? এক্স। বিসি ভেক্টর বাহুটা একই ক্রমে, এখানে একই ক্রমে একটা কথা, সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে, এই যে একই জাতীয়, দেখো একই ক্রমে একই জাতীয় ভেক্টর নির্দেশ করে। একই ক্রমে মানে একই দিকে যাচ্ছে। তাহলে এ বি বাহু দ্বারা যদি এ বি একটা বিসি একটা এরা একই ক্রমে হয় তাহলে এই যে এইটা এই দিকে তীর চিহ্ন দিলে মানে সি থেকে এর দিকে তীর চিহ্ন দিলে এটা হয়ে যাবে এদের একই ক্রমে, বাট এটা হইতে হবে আমাদের লব্ধি হবে বিপরীত ক্রমে। মানে এ বি বিসি যেদিকে গেছে সি এ না গিয়ে এসি, এটা হচ্ছে হলো এদের লব্ধি। অর্থাৎ এটা যদি এক্স এটা যদি ওয়াই ভেক্টর হয় তাহলে এটা হবে তাদের লব্ধি। অনেকে বলবে স্যার ত্রিভুজের মধ্যে যদি হচ্ছে হলো আমাদের কি থাকে, ধরেন আপনি স্যার এরকম করে হচ্ছে হলো এদিকে এক্স দিলেন স্যার, এদিকে ওয়াই দিলেন স্যার, তাইলে দেখেন তো স্যার এদিকে তাহলে এটাও এটা এদিকে গেল, এটা স্যার একই ক্রমে হয়ে গেছে, দেখো একই ক্রমে। তাহলে এটাকে দিলাম ধরো আমি আর ভেক্টর, তার মানে কি এই আর ভেক্টর এখানে তো চলো আর ভেক্টর হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা না এক্স এবং ওয়াই এর মানটা হচ্ছে হলো এই যে আর ভেক্টর এই সি এ। তাহলে এখানে দেখো এটাও যদি হচ্ছে হলো এটা এ বি ভেক্টর, এক্স ভেক্টরটা এ বি বাহু দ্বারা এ বি ভেক্টর, এটা হচ্ছে হলো কি বি সি ভেক্টর। তাহলে এখানে দেখো এটা হচ্ছে হলো কি সি এ ভেক্টর। তাহলে এখানে অ্যাকচুয়ালি সি এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে হলো এই যে সি এ ভেক্টর, ও সরি সি এ বলছি, এ সি হবে এটা। দেখো সি থেকে এদিকে নয়, এ থেকে সি এর দিকে, তাহলে এটা এসি ভেক্টর বিপরীত ক্রমে। এসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে হলো এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। ওকে, এটা হচ্ছে হলো এখানকার নিয়ম। আমাদের এই জায়গায় মনে রাখতে হবে এখানে দুইটা একই ক্রমে থাকবে, তৃতীয়টা বিপরীত ক্রমে হচ্ছে হলো এটা লব্ধি নির্দেশ করে। কিন্তু যদি তৃতীয়টা বিপরীত ক্রমে না হয় একই ক্রমে দিয়ে দেয় তাহলে বুঝতে হবে এটা আর এটার লব্ধি হবে, এটা দেখো আমাদের উল্টা হবে, এই দুইটার লব্ধি হবে এই দিকে, কারণ এটা এভাবে গেছে একই ক্রমে গেছে, তাহলে এটা এদিকে হবে। ওরা দিছে হচ্ছে হলো কোন দিকে বলো তো? ওরা দিছে উল্টা দিকে। তাহলে এখানে হবে এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর, এই দুইটার লব্ধি হবে মাইনাস আর ভেক্টর। আর ভেক্টর এই দিকে, মাইনাস আর ভেক্টর তার বিপরীত দিকে, তাহলে মাইনাস আর হবে হচ্ছে এই দুইটার লব্ধি, এটা একই ক্রমে হইলে, ঠিক আছে। এবং এটাকে যদি তুমি এই পাশে আনো, সুতরাং এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর প্লাস এটা মাইনাস এই পাশ থেকে এই পাশে প্লাস হয়ে যাবে আর ভেক্টর ইকুয়াল টু 0। তিনটা ভেক্টর যদি আবার একই ক্রমে থাকে তাহলে তাদের যোগফল বা লব্ধি 0 হয়। তিনটা ভেক্টর যদি তিনটা ভেক্টর সাজাই আর কি, বাট আমি আপাতত এখানে দুইটা ভেক্টরের ক্ষেত্রে বুঝাচ্ছি যে দুইটা ভেক্টর যদি একই ক্রমে থাকে তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে। তো এটা যেহেতু বিপরীত ক্রমে আছে তার মানে এই দেখো বিপরীত ক্রমে মানে এসি আছে, তাহলে হচ্ছে এখানে এ বি আর বি সির সমষ্টি হবে এসি এর সমান। আর যদি এটা হচ্ছে হলো কি আমাদের
যেহেতু এটা একই ক্রমে আছে, যে আর ভেক্টরটা একই ক্রমে আছে, তাহলে এটার আর এটার সমষ্টি হবে এটার বিপরীত ভেক্টর সমান, কারণ এটা এদিকে হইলে হচ্ছে লব্ধি হবে। বুঝছো? এখন এটা জায়গায় আমি আরো কিছু হচ্ছে হলো কি, এটা ধরো এই একটু মুছে আমি এখানে তোমাদেরকে আরো বুঝাই। ধরো এদিকে এই যে এটা, ধরো এটা হচ্ছে হলো পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। হ্যাঁ, এই দুইটা ভেক্টর পরস্পর কি একই দিকে না, একই ক্রমে আছে, তাইলে এইটা হবে যেই ক্রমে আছে তার বিপরীত দিকে। এটা হচ্ছে হলো এদিকে গেছে, একই ক্রমে হলে এদিকে হইতো, বিপরীত ক্রমে মানে এদিকে, তার মানে পি কিউ এই দুইটার যোগফল হবে এইটা। এটা হচ্ছে হলো আর ভেক্টর। কথা বুঝছো? এই দুইটার যোগফল। তো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা ধরো সি হয়, তাহলে এখানে হবে এসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর, এসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর। সিবি এটা বিসি না, সি থেকে বির দিকে, তাহলে সিবি, সিবি ভেক্টর ইকুয়াল টু হবে এই ভেক্টর, এদিক থেকে এদিকে যাবে না, তার উল্টোটা হবে লব্ধি তাদের। ঠিক আছে, তৃতীয় বাহুটা, তাহলে হচ্ছে এটার নাম কি? এবি ভেক্টর। কথা কি বুঝছো? এভাবে চিন্তা করতে হবে, যে কোনো দুইটা বাহু একই দিকে ক্রিয়া করলে, মানে পরপর ক্রিয়া করলে তৃতীয়টা বিপরীত দিক থেকে হচ্ছে তাদের লব্ধি নির্দেশ করে, বিপরীত ক্রমে। মাথায় রাখতে হবে, এটা হচ্ছে এখানকার ঘটনা। তাইলে এই জিনিসগুলো হচ্ছে যদি আমরা মাথায় রাখি, তাহলে আমাদের হচ্ছে ত্রিভুজ সূত্রের আসলে তেমন কোনো ঝামেলা নাই। এবার আসো, আমাদের এখানে হচ্ছে বহুভুজ সূত্র, এটা 2 হবে, দেয় না, এখানে একটা ভুল লাইন আছে, 2 এর অধিক, এটা হচ্ছে ভেক্টরের হবে, ভেক্টরের বানানটাও ভুল আছে, ভেক্টরের যোজনের ক্ষেত্রে। দেখো, একই জাতীয় 2 এর অধিক ভেক্টর রাশির যোজনের ক্ষেত্রে ভেক্টরগুলোর একটির শীর্ষবিন্দুর উপর অপরটির পাদবিন্দু রেখে একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে, ও ভালো কথায়, পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে বহুভুজ পাওয়া যায়। তার শেষ বাহুটি বিপরীত ক্রমে ভেক্টরগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করে। অনেকে বলে বুঝি নেই, তার আগে আরেকটা জিনিস বুঝাই। এই যে ত্রিভুজ সূত্র, এটা কিন্তু সাধারণ সূত্রের একটা রূপ। তোমরা বলো তো, এটা সাধারণ সূত্রের একটা রূপ। দেখো, এটা একটা ভেক্টর, এদিকে হচ্ছে এটা ধরো পি ভেক্টর, তার এদিকে হচ্ছে ধরো কি আরেকটা হচ্ছে কিউ ভেক্টর। হ্যাঁ, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এটার শীর্ষবিন্দুতে এটার পাদবিন্দু যোগ করছি। প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে এই রেখা টানলে এইটাই তো আমাদের হচ্ছে লব্ধি, সাধারণ সূত্র অনুযায়ী। সাধারণ সূত্র অনুযায়ী আবার ত্রিভুজ সূত্রও কি বলতেছে? একই ক্রমে দুইটা বাহু দ্বারা সূচিত করলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে হচ্ছে কি করে? ওই ভেক্টর দুইটার লব্ধি নির্দেশ করে। দুইটা বাহু দ্বারা যদি তুমি দুইটা ভেক্টরকে নির্দেশ করো একই ক্রমে, তাহলে তৃতীয় বাহুটা হচ্ছে ওই ভেক্টর দুইটার কি লব্ধি বা যোগফল নির্দেশ করবে। কথা কি বোঝা গেছে? এই হচ্ছে ঘটনা। এছাড়া আমাদের হচ্ছে এটা, তার মানে হচ্ছে ওই সাধারণ সূত্রের একটা রূপ বলা চলে ত্রিভুজ সূত্রটা। এই বহুভুজ সূত্র, এটাও সাধারণ সূত্রের রূপ। এটাও কি আলাদা কোনো মানে এক্সট্রা কোনো সূত্র না। এটা কি বুঝাইছে একটু তোমরা অলরেডি পড়ে ফেলছো। দেখো এখানে ধরো 2 এর অধিক ভেক্টর, এরকম ভেক্টর, ধরো এরকম কতগুলা এরকম ভেক্টর, এই ভেক্টর, এই তিনটা ভেক্টরকে তুমি যোগ করবা। তাহলে এই ভেক্টরটার প্রথমে এই ভেক্টরটা নিতে হবে, এই প্রথম ভেক্টরের সাথে দ্বিতীয় ভেক্টরটাকে এভাবে বসাতে হবে। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসাইছি, বসায়া এভাবে রাখবো। তারপরে এটাকে বসাতে হবে, এই যে এই দেখো, তাহলে এটাকে বসাইলাম। তাহলে দেখো তো, আবার দেখো, প্রথম ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসাইছি, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু বসাইছি, বসায়া এইভাবে আঁকলাম। এইবার প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টর, একদম শেষ ভেক্টর, এখানে 3টা ভেক্টর, তো এই শেষ ভেক্টরের এই পর্যন্ত এভাবে একটা রেখা টানবো। এই রেখাটা টানবো সুন্দর করে। এই রেখাটা হলো, দেখো খেয়াল করো, এই রেখাটা হচ্ছে এখানে একটা বহুভুজ হলো না, এটা একটা বহুভুজ, কিন্তু এটা 2 এর অধিক বাহু আছে। এর 2 এর অধিক হইলে ত্রিভুজ, 3 হইলে ত্রিভুজ, 3 এর বেশি হইলে এবার বহুভুজ বলবো আমরা এটাকে। একটা চতুর্ভুজও এটা। তো বহুভুজ, এই যে বহুভুজ, এটা এই বহুভুজ বাহুটাকে দেখো, বহুভুজটার প্রথম ভেক্টরের শেষ বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর মানে লাস্ট ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত এইটা হবে হচ্ছে এদের লব্ধির দিক। এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি আর হয়, তাহলে এটা হবে কি লব্ধি এদের, এবং সেটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস কি আর, এভাবে 3টার যোগফল। স্যার এরকম যদি 10টা ভেক্টর দেয়, ধরো সবগুলো ভেক্টরকে এভাবে একটার পরে একটা শীর্ষবিন্দুতে ধরো আরেকটা, এভাবে এভাবে আরেকটা, এখানে ধরো আরেকটা যোগ করলাম, এখানে আরেকটা যোগ করলাম, এখানে ধরো আরেকটা যোগ করলাম, এখানে ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, পরপর সাজাইতে হবে, সি ডি
এভাবে ডি ই ই ভেক্টর এফ ভেক্টর। তাইলে এদের সবার লব্ধি হবে কি বলতো? এদের সবার লব্ধি হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের লাস্ট ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে এটা, এটা হবে আর, এবং এই আর ভেক্টর হবে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর প্লাস এফ ভেক্টর। এই হচ্ছে হলো কি এখানে সবগুলা ভেক্টরের কি যোগফল। এখন আমাদের এই জিনিসটা চলে গেল, এবার আমাদের সামান্তরিক সূত্র। আসলে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র এটা বলা যায়। কোন সামান্তরিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই সময় ক্রিয়ারত একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। দেখো আমি যদি এখানে হিসাব করি, সেটা হচ্ছে হলো এই জায়গায় ধরো একটা শেপ নিচ্ছি, সরি এটা না, এটা সামান্তরিক। দেখো এটা একটা এই যে সামান্তরিক নিলাম, তো সামান্তরিক নিলে এটা যদি আমি সামান্তরিকটা নিই, খেয়াল করো সবাই একটু খেয়াল করিও, মনোযোগ দিলে পারবা ইনশাল্লাহ। ধরো এই যে একটা সামান্তরিক, এই যে এখানে একটা ধরো বিন্দু আছে, এটা এটা বাহুগুলো দিই এ বি সি ডি। তাহলে এই বিন্দুতে ধরো দুইটা ভেক্টর যদি কাজ করে একই সাথে, সন্নিহিত বাহু কি এ বিন্দুতে, এটা একটা সন্নিহিত বাহু, এটা একটা সন্নিহিত বাহু। তাহলে এটা যদি একটা ভেক্টর হয় পি ভেক্টর হয়, এদিকে যদি একটা কিউ ভেক্টর হয়, তাহলে যেই এই বাহু দুইটার যেই বিন্দুতে আছে ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণটা হচ্ছে হলো এদের কি বলতো রেজাল্টেন্ট বা লব্ধি, অর্থাৎ পি এবং কিউ এর যোগফল বা লব্ধি হচ্ছে হলো এই যে এটা পি প্লাস কিউ। দেখো এটা এটা তাইলে দুইটা আবার দেখো, আর এই জিনিসটা এমন ভাবে মনে করতে হবে, এই যে সামান্তরিকের একটা বিন্দু থেকে ওই একটা বিন্দু থেকে এই ভেক্টরটাও যাচ্ছে, এই ভেক্টরটাও যাচ্ছে, এরকম মনে হইতে হবে, ঠিক আছে? এরকম মনে হইলে তবেই কিন্তু আসলে এই দুইটা ভেক্টরকে একটা সামান্তরিকের দুইটা বাহু হিসেবে বিবেচনা করা যাবে। একটা পয়েন্ট থেকে দুইটা ভেক্টর যদি যাচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দুইটা ভেক্টরকে তুমি হচ্ছে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হিসেবে বিবেচনা করতে পারবা। মানে ধরো এরকম আর কি, ধরো এটা হচ্ছে ভালো করে বুঝবো, তারপর তার আগে হচ্ছে একটু দেখো এরকম একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর, তাহলে এটা হচ্ছে এ যদি হয়, এটা ধরো বি ভেক্টর। বলো এইখান থেকে এই বিন্দু থেকে এও যাচ্ছে এও যাচ্ছে, এরকম ভেক্টর দুইটাকে তুমি চাইলে এর একটা সামান্তরিক বানাইতে পারবা। দেখো এই যে এটা একটা সামান্তরিক বানানো যাচ্ছে, এই যে সামান্তরিক, তখন এ আর বি এর লব্ধি হবে এই যে এটা, বুঝছো? আর লব্ধিকে ডাবল তীর চিহ্ন বা একটা তীর চিহ্ন দিয়েও দেখানো যায়, এটা এ ভেক্টর প্লাস কি বি ভেক্টর। কথা কি বুঝতে পেরেছো তোমরা? তাহলে দুইটা ভেক্টর যদি একই বিন্দু থেকে ক্রিয়ারত হয়, মানে একই বিন্দুর উপর দিয়ে গেছে, একই বিন্দুর উপর দিয়ে এদিক থেকে এটা এসে এদিকে গেছে, এটা এদিক থেকে এসে এদিকে গেছে, কিন্তু এই বিন্দু থেকে দুটোটা যাচ্ছে বলে মনে হচ্ছে, তখন এই সামান্তরিক বিবেচনা করা যাবে ওই দুইটাকে। তো যাই হোক, এটাতে আমরা আবার এটা আমাদের এখন আলোচনার বিষয় না, আমরা এটাতে আসি। তাহলে এটা এখন যদি আমি ধরো আরো একটা হচ্ছে হলো কি সামান্তরিক নিলাম, দেখো এই যে নিয়ে আমি বললাম এখান থেকে একটা ভেক্টর এ ভেক্টর এদিকে কাজ করছে, এই দিকে একটা বি ভেক্টর কাজ করছে, এই ঠিক আছে? তাইলে এরা এই বিন্দু থেকে কি হচ্ছে বলতো কাজ করছে, এদিকে যাচ্ছে একটা, এদিকে যাচ্ছে একটা, এই বিন্দু থেকে যাচ্ছে কিন্তু। তাহলে এই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ এটা হবে হচ্ছে হলো কি তাদের লব্ধি, আর হবে হচ্ছে হলো এ ভেক্টর প্লাস কি বি ভেক্টর, মানে এই দুইটার যোগফল হবে এই কর্ণটা মান, এই কর্ণের মান যা হবে এই দুইটার যোগফল তাই হবে। আর এই যে এই বরাবর হচ্ছে হলো এই যে এইটা হবে হচ্ছে হলো কি এদের লব্ধি আর এর দিক, আর এর দিক যদি আর এর দিক এদিকে দেয়, এদিকে হবে আর এর দিক, আর এর দিক, হ্যাঁ এভাবে এভাবে ওই বিন্দু থেকে কর্ণের দিকটা কর্ণ ডাকবো, এবং ওই কর্ণের দিকটাই হবে হচ্ছে হলো কি তার দিক, লব্ধির দিক। এখন আমি যদি হচ্ছে হলো কেউ যদি বলে স্যার এরকম দেখেন তো স্যার, দেখো একটা এরকম আসছে, এই যে এরকম দিলাম, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জায়গায় কিন্তু হচ্ছে হলো ভেক্টরটা এই বিন্দু থেকে এই দিকে যাচ্ছে, আর এই ভেক্টরটা এই বিন্দুতে আসতেছে, তাইলে এইখানে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা যাবে না।
সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে হবে, দুইটা একই বিন্দু থেকে যাচ্ছে বলে মনে হইতে হবে। তো আমি যদি এটাকে এই জায়গায় শিফট করে দেই তাইলে সমান্তরালে, এটা আর এটা সমান্তরাল বাহু, তো তাহলে এটা এদিকে চলে যাবে, তখন কিন্তু এই বাহুটা এদিকে যাচ্ছে, এই ভেক্টরটা এদিকে যাচ্ছে, আর এই ভেক্টরটা এদিকে যাচ্ছে, এটা হবে এদের লব্ধি। দেখো একটা এদিকে যাচ্ছে আর একটা এদিকে আসতেছে এই বিন্দুতে, তাইলে এই কর্ণ নিলে লব্ধি হবে না। দেখতে হবে এই ভেক্টরটাকে সমান্তরালে সামনে বা পিছনে উপরে বা নিচে এমন ভাবে দুইটা ভেক্টর একটা ভেক্টরকে এমন ভাবে হচ্ছে হলো কি করে শিফট করে দিব যেন যেন হচ্ছে হলো কি হয়, তারা একটা বিন্দু থেকে যাচ্ছে বলে মনে হয়। ঠিক আছে, তাহলে এটাকে আমি এদিকে প্যারালাল করে নিয়ে এই বাহুতে বিবেচনা করলে তাহলে এই দিকে যাচ্ছে আর এটা তো আগে থেকে এদিকে যাচ্ছে, তাহলে এদের মধ্যকার যে কর্ণ আছে সেটা হবে তাদের লব্ধি। কথা কি বুঝছো? আচ্ছা, যদি আমি ধরো এখানে আরো অন্য সামান্তরিক নেই, এভাবে নিলাম একটা সামান্তরিক। এখন আমি বললাম এদিকে একটা ভেক্টর প্রকাশিত হচ্ছে হলো পি ভেক্টর, এদিকে ধরো হচ্ছে হলো কি পি, এদিকে হচ্ছে হলো কি কিউ ভেক্টর প্রকাশিত হচ্ছে, তাইলে কোনটা লব্ধি হবে? এই দুইটা এ আর এ, দেখো তো এ এখানে আসতেছে, এ এখান থেকে যাচ্ছে, তাহলে এই বিন্দুতে দুটোটা এই বিন্দু থেকে যাচ্ছে না, তার মানে এই দুইটা বিন্দুতে সন্নিহিত বাহু দ্বারা এরা হচ্ছে কি হয় না, নির্দেশিত হয় না ডিরেক্টলি। তাহলে এখন যে কোনো একটাকে তুমি হচ্ছে হলো কি করে দিবা বলো তো? যে কোনো একটাকে হচ্ছে হলো এই যে এইটাকে আমি যদি এই দিকে প্যারালালি শিফট করে এখানে দিয়ে দিতে পারি কিউ ভেক্টর হিসেবে, এইটার প্যারালালি এখানে দিয়ে দিছি, একই দিকে, তো একই দিকে দিয়ে দিলাম, তাইলে এখন কি মনে হচ্ছে এই বিন্দু থেকে এটাও যাচ্ছে এটাও যাচ্ছে, তাহলে তাদের লব্ধি হবে এটা, এটা হবে তাদের আর। বলো বুঝছো কিনা? তাইলে এভাবে হচ্ছে হলো সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা এটা করতে পারি। এখন এই সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয় করতে পারি, কিন্তু এই সামান্তরিক সূত্রের সাহায্যে মনে রাখতে হবে লব্ধি শুধু নির্ণয় করলেই হবে না, আমাদেরকে লব্ধির মান নির্ণয়, মান আর দিক নির্ণয়ের ব্যবস্থা করতে হবে। এখন তুমি বলো স্যার মান আর দিক বলতে, ধরো এই যে এদিকে আমি যদি এটা যদি ধরো এ বিন্দুতে, মানে এদিকে একটা পি ভেক্টর দিছি, এটা এ, এটা ধরো বি, এটা সি, এটা ডি ধরো দিলাম, এদিকে পি ভেক্টর, এদিকে কিউ ভেক্টর, হ্যাঁ এই যে কিউ ভেক্টর, এইটা হচ্ছে হলো এই যে এই কর্ণটা হচ্ছে আর, আর হবে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফল। তো এই যে আর ভেক্টরটা, এই আর ভেক্টরের মান মানে লব্ধির মান, লব্ধির মান নির্ণয় করতে হবে। লব্ধির মান হচ্ছে হলো আর, আর ভেক্টরের মান হচ্ছে হলো মডুলাস অফ আর ভেক্টর অথবা কি বলতো শুধু আর, তাহলে এই আরটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এরপরে আসো লব্ধির দিক বলে একটা রাশি নির্ণয় করতে হয়। তুমি বলো স্যার সেটা কি? আবার খেয়াল করে সবাই, লব্ধির দিক এই যে মানে আর ভেক্টরটা পি ভেক্টরের সাথে অথবা কিউ ভেক্টরের সাথে কত কোণ করে আছে, এই আর ভেক্টরটা এই যে সবুজ লাইনটা এই যে দেখো এই পি এর সাথে থিটা কোণ করে উৎপন্ন আছে। কেউ চাইলে তোমাকে প্রশ্ন করতে পারে যে এই আর ভেক্টরটা কিউ ভেক্টরের সাথে কত কোণ করে আছে, তখন এটাকে তুমি থিটা ধরতে পারবা। তা আপাতত এটা থিটা ধরছে, এটা থিটা প্রাইম, ঠিক আছে। এবং এই দুইটা মনে রাখবে, এই থিটা এবং থিটা প্রাইম এদের পুরা বাহু দুইটার মধ্যবর্তী, এই যে বাহু দুইটার ভেক্টর পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, এটাকে আলফা বিবেচনা করা হয়। আর আমরা থিটা বিবেচনা করতেছি কোনটা বলতো? পি ভেক্টরের সাথে, যেটা অনুভূমিক আছে সেটার সাথে, পি ভেক্টরের সাথে এটা। তাহলে আমাদেরকে আসলে এই থিটা বের করার সূত্র প্রতিপাদন করতে হবে আর এই আর এর মান বের করার সূত্র প্রতিপাদন করতে হবে। এটা করার জন্য আমাদেরকে হচ্ছে হলো উপাংশ সম্পর্কে একটু জানাশোনা থাকতে হবে। উপাংশ দেখো যে কোনো একটা ভেক্টর, এই যে একটা কিউ ভেক্টর, এই কিউ ভেক্টরকে ধরো তুমি চাইলে দুইটা অংশে ভাগ করতে পারবা। কয়টা? দুইটা। এক্স অক্ষ বরাবর একটা এবং ওয়াই অক্ষ বরাবর কি আরেকটা। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে হলো কি বলতো? এক্স অক্ষ। এইটা হচ্ছে এই দিকে যদি এই দেখো এক্স অক্ষের সাথে এটা কত কোণ করে আছে, ধরো সাপোজ আমি এটাকে ধরলাম হচ্ছে হলো ফাই কোণ, ফাই, থিটাও ধরি নাই আলফাও ধরি নাই। কেন? একটু আগের ওইটাতে থিটা আর আলফা গেছে, জাস্ট তুমি থিটা ধরলেও হবে একই। এটা ফাই,
এই কিউ ভেক্টরের এই দিকে একটা উপাংশ হচ্ছে হলো এই যে ফাইটা কোন অক্ষের সাথে x অক্ষ বরাবর আছে, তাহলে এই কিউকে আমি যখন দুই ভাগ করে একটা x অক্ষ বরাবর দিব আর একটা y অক্ষ বরাবর দিব, তখন এই x অক্ষ বরাবর হবে কিউ cos ফাই আর y অক্ষ বরাবর হবে কিউ sin ফাই। কিউ 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 sin ফাই, দেখো কিউ sin ফাই এটা হচ্ছে হলো কি y অক্ষ বরাবর হবে। যদি এটা থিটা না হয়ে এটা থিটা হতো তাইলে মনে রাখবা এটাকে বলা হতো হচ্ছে, দেখো এটা কার, এটা হচ্ছে হলো এই জিনিসটা হচ্ছে হলো ধরো যে কিউ ভেক্টর এর অনুভূমিক বরাবর উপাংশ, এটা অনুভূমিক না আর এটা হচ্ছে উলম্ব, তাই এটাকে বলা হয় অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ আর এটাকে বলবো আমরা উলম্ব উপাংশ। কিউ ভেক্টর এর উলম্ব উপাংশ, খেয়াল করিও উলম্ব উপাংশ। তো এটা যদি কেউ হচ্ছে স্যার এই উলম্ব উপাংশটা এটা লম্ব বরাবর তাই এর নাম উলম্ব উপাংশ, কিন্তু উলম্ব উপাংশ সবসময় যে কিউ সাইন ফাই আর অনুভূমিক উপাংশ যে সবসময় কিউ কস ফাই এরকম না, ব্যাপারটা দেখতে হবে তুমি যেই ভেক্টরটা ভাগ করছো সেই ভেক্টরটা কোন অক্ষের সাথে কোন উৎপন্ন করতেছে। তোমার এই ফাই কোনটা দেওয়া আছে x এর সাথে, আমি x এর সাথে ডিফাইন করছি তাই এদিকে হচ্ছে cos ফাই। আর যদি হচ্ছে হলো কি এই ফাইটা এটা ফাই হিসেবে দেওয়া থাকতো তাইলে এটা হতো cos ফাই, মানে কিউ cos ফাই, তখন উলম্ব উপাংশটা হতো হচ্ছে হলো কিউ cos ফাই আর অনুভূমিক উপাংশটা তখন হতো কিউ sin ফাই। কথা ক্লিয়ার? এভাবে হচ্ছে হলো একটা ভেক্টরকে ভাগ করা হয়, তোমরা এটা মাথায় রাখবে, ঠিক আছে? একটা এগুলোকে উলম্ব উপাংশে বিভক্তকরণ বলে, উলম্ব উপাংশে বিভাজন, উলম্ব উপাংশে বিভাজন, বিভাজন। আচ্ছা, এই উলম্ব উপাংশ যেই দুটোটা আছে এই দুইটার ভেক্টর লব্ধি বা ভেক্টর যোগফলটা আবার কিউ এর মানের সমান, মনে রাখিও। এটাকে প্রকাশ করব আমরা কিউ, যেহেতু এটা x অক্ষ বরাবর তাহলে এটা কিউ এক্স আর এটাকে কিউ ওয়াই দ্বারা প্রকাশ করতেছি। আমি কিউ না দিয়ে এটা এ নিতে পারতাম, আমি পি নিতে পারতাম, পি নিলে বইয়ের মতো হইতো, বইয়ে সব জায়গায় পি নিয়ে করছে, তাহলে কিউ এক্স ইকুয়াল টু হচ্ছে কিউ কস ফাই। কিন্তু যদি এখানে ফাই দেওয়া থাকতো তাহলে এটা কিউ এক্স এক্স অক্ষ বরাবর যেটা এই জন্য কিউ এক্স হয়ে যেত কিউ সাইন ফাই, কারণ এখানে ফাই থাকলে এদিকে হচ্ছে কিউ সাইন ফাই হতো, এদিকে হচ্ছে কিউ কস ফাই হতো। মানে মোদ্দা কথা হচ্ছে হলো যেই ভেক্টরটার তুমি ভাগ বাইর করতেছো, মানে কিউ ভেক্টরের দুইটা অংশ বাইর করতেছো, এইগুলাকে বলা হয় কিউ ভেক্টরের উপাংশ। তো এই উপাংশ দুটোটা তুমি যেদিকে যেদিকে বের করতেছো ওই কিউ ভেক্টর যেই দিকের সাথে ফাই কোণ উৎপন্ন করবে ওই দিকে হবে ওইটার কস ফাই উপাংশটা, আর অন্য দিকে হবে হচ্ছে হলো কি সাইন ফাই, লম্ব দিকে। এটারও এগুলো প্রমাণ করা যায় কিভাবে হচ্ছে এইদিকে হচ্ছে এটা cos ফাই, এদিকে এটা হচ্ছে sin ফাই। তো এই জিনিস আমি হচ্ছে এখন একটু করে তোমাদেরকে দেখাবো। তার আগে আমি একটু শর্টকাট জাস্ট একটু শিখে রাখি, শর্টকাট না, একটা ধরো তোমার এই দিকে একটা দিক, এদিকে আর এদিকে একটা দিক, তোমারে আমি বললাম এই যে এখানে ধরো একটা পি ভেক্টর আছে, এই পি ভেক্টরটা এই দিকে হচ্ছে হলো কি এটা ধরো ও, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে আমি বললাম তোমাকে পি ভেক্টরের উপাংশ এ বরাবর বের করো আর এই যে ও এ বরাবর বের করো, ও বি বরাবর বের করো। এটার মান দিলাম আমি আলফা, এটার নাম দিলাম বিটা, পুরো দুইটার যোগফলটা হচ্ছে কি আলফা প্লাস বিটা, তাই না? আচ্ছা, আমি বললাম পি ভেক্টরটার একটা উপাংশ এ বরাবর বের করো আর একটা উপাংশ এ বরাবর বের করো। এরা কি এই যে তুমি যেই উপাংশ দুইটা আমি বাইর করতে বলছি তারা কি পরস্পর এরকম লম্ব এক্স আর ওয়াই এর মতো? এক্স আর ওয়াই এর মতো এখানে ও এ আর ও বি এক্স ওয়াই এর মতো লম্ব না, তাইলে এখানে যেই উপাংশগুলো আমাদেরকে বের করতে হবে সেই উপাংশগুলা হচ্ছে হলো কি নয় বলতো? লম্ব উপাংশ নয়, এগুলো হচ্ছে লম্ব উপাংশ, এগুলো লম্ব উপাংশ, উলম্ব উপাংশ। কিন্তু এই জায়গায় ও বি এবং ও এ লম্বভাবে নাই, তাই ও বি এবং ও এ বরাবর যেই দুটো উপাংশ বের করব এটাকে বলা হচ্ছে যে কোনো দিকে। তার মানে হচ্ছে এই যে ধরো আমি ও এ, দেখো ও এর, দেখো ও এর দিকে কার পি এর, ও এ ভেক্টর বলবো না, আমি ও এ দিকে বলবো, ও এর দিকে পি এর উপাংশ, এটা কি হবে? এটা দেখো ও এর বিপরীত দিকে। এখন এটা হবে হচ্ছে আমাদের এরকম,
তুমি মনে রাখবে এটা হচ্ছে পি ভেক্টর, তো মূল ভেক্টর পি সাইন, দেখো তুমি যেদিকে পি ভেক্টরের এদিকে বাইর করতেছো, এদিকের সাথে পি ভেক্টরটা কত কোণ উৎপন্ন করছে আলফা, তাহলে তার বিপরীত কোণটা নিতে হবে বিটা, এটা হচ্ছে হলো বিটা, পি সাইন বিটা, আর নিচে হবে সাইন আলফা প্লাস বিটা, মানে দুজনের যোগফলটা এটা। আবার তুমি হচ্ছে হলো যে ওবি বরাবর উপাংশ বের করো, ওবি বরাবর দেখো ওবি বরাবর যদি তুমি হচ্ছে হলো পি এর উপাংশ বের করো, পি এর উপাংশ বের করো, তাইলে এটা হবে উপরে হবে পি, যেহেতু এই ওবি বরাবর ওবির সাথে এটার উৎপন্ন পি এর উৎপন্ন কোণ বিটা, তাইলে তার বিপরীতটা নিতে হবে, আলফাটা নিতে হবে অপরটা, পি সাইন আলফা, নিচে হচ্ছে হলো কি সাইন আলফা প্লাস বিটা, মানে দুটোটার যোগফল, মানে এই কোণ এবং এই কোণের যোগফল। এটা হচ্ছে হলো দেখো কখন, যখন তোমার একটা ভেক্টরের দুটো উপাংশ বাইর করতে বলবে, এমন দিকে উপাংশগুলোকে বাইর করতে বলছে যেই দিক দুইটা পরস্পর কি নয় বলতো, লম্ব নয়, পরস্পর লম্ব নয়, এটা মাথায় রাখতে হবে। এখানে ভেক্টর এই দুইটা হচ্ছে পরস্পর লম্ব। এখন এগুলা কিভাবে আসছে যদি তুমি প্রুফ চাও, যদি আমাকে বলো স্যার এগুলা কিভাবে আসছে আমাকে একটু প্রুফ করে দেখান তো, আচ্ছা দেখাচ্ছি তোমাকে। দেখো আমাদের যেই হচ্ছে হলো দুইটা ভেক্টরকে আমরা যখন ধরো এই যে একটা ভেক্টর আমি বললাম এটা একটা পি ভেক্টর, ধরো এই যে এটা পি ভেক্টর, এই পি ভেক্টর এর উপাংশ বাইর করা, উপাংশ বলতে ছায়া বোঝায়। তো আমি এইদিকে হচ্ছে হলো ধরো হচ্ছে এদিকে দুইটা বাহু আঁকতেছি, সাপোজ এদিকে একটা এক্স অক্ষ এঁকে নিলাম, এর লম্ব বরাবর আমি একটা ওয়াই অক্ষ এঁকে নিলাম, তাইলে পি এর উপর থেকে যদি আমি লাইট মারি তাইলে এই রেখাটার নিচে হচ্ছিল একটা ছায়া পড়বে, সেই ছায়াটা পড়বে ঠিক এই বরাবর, এটা হবে হচ্ছিল কি ছায়া, রেখাটা যদ্দূর আছে ওইটার নিচে আলো আসবে না, ফলে এই জায়গাটায় ছায়া পড়বে। তো এই ছায়াটাই হচ্ছে হলো কি এই এক্স বরাবর পি এর উপাংশ, এই ছায়াটাই কি ছায়া, এটা একটা ছায়া, কার ছায়া, এই যে ও ধরো এই ও এ দিলাম, এই ও এ বরাবর যে পি ভেক্টর আছে পি ভেক্টরের ছায়া এখানে, এটা এক্স অক্ষ বরাবর, এই ছায়াটা হচ্ছে পি ভেক্টরের একটা উপাংশ। আবার এই দিক থেকে লাইট মারলে এইটার নিচে এইদিকে একটা আবার এই এটার শীর্ষ মাথা একটু পর্যন্ত আছে, তাহলে এই বরাবর একটা কি পড়বে আবার এখানে ছায়া পড়বে, এই পাশে যখন এদিক থেকে মারবা আলো এটার কারণে আসতে না পারলে এখানে একটা ছায়া থাকবে, এই ছায়াটাই হচ্ছে হলো কি এই পি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তো এখন এগুলোর মান এই যে একটু আগে দেখলাম আমরা, এটাকে যদি আমি হচ্ছে ধরো থিটা দেই তাহলে এটা হবে হচ্ছে পি ভেক্টর, তো তাহলে এদিকে পি এটা যে এক্স অক্ষ বরাবর তাই এটা পি এক্স, যেহেতু থিটা এটার সাথেই আছে এক্স অক্ষের সাথেই আছে, তাহলে এইদিকে হবে হচ্ছে হলো পি কস থিটা, আর এদিকে হবে এটা কি বলতো, যেহেতু এটা ওয়াই অক্ষ তাই এটার নাম পি ওয়াই, এটা হবে পি সাইন থিটা, যেহেতু থিটা দ্বারা ডিফাইন করছি এটাকে। যদি আমি যদু দ্বারা ডিফাইন করতাম তাহলে এটা পি সাইন যদু, আর যদি কদু দ্বারা ডিফাইন করতাম তাহলে পি সাইন কদু, বুঝছো? সোজা না, বেশি বেশি সোজা। তোমাদের ভালোভাবে এগুলো মনে রাখতে হবে, বুঝতে হবে। স্যার যদি আমি স্যার এদিকেও একটা ভেক্টর দিয়েছি, তো আমি এখানে হচ্ছে ধরো এটা হচ্ছে লম্ব ওয়াই অক্ষ, আমি এদিকে এটা বলছি হচ্ছে হলো এটার নাম হচ্ছে আলফা, তো আমি বললাম তোমাকে এটা হচ্ছে এক্স অক্ষ, আমি তোমাকে বললাম এটা হচ্ছে ধরো এ ভেক্টর, এই এ ভেক্টরের অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ বাইর করো, তাহলে এটা মূল বিন্দু, এটা অনুভূমিক উপাংশ, তাহলে অনুভূমিক উপাংশ মানে এটার নাম হবে তাহলে এ এক্স, আর এটা উলম্ব উপাংশ ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটার নাম হবে এ ওয়াই। আচ্ছা এবার দেখো এই যে আলফাটা দেওয়া আছে সেটা কি এক্স এর সাথে না ওয়াই এর সাথে, ওয়াই এর সাথে, এই যে ওয়াই এর সাথে, তাই এদিকে হবে হচ্ছিল এ কজ আলফা, আর যেহেতু আলফাটা এক্স এর সাথে নাই তাইলে এদিকে হবে এ সাইন আলফা, শেষ। এভাবে চিন্তা করতে হবে, তার মানে এক্স অক্ষ বরাবর সবসময় কস থিটা উপাংশটা কাজ করবে না। পি দেখো এটা মানে কি, এটা কিন্তু পি এক্স মানে কি, এটা হচ্ছে পি এর মান, এটা পি এর মান, আর এটা হচ্ছে হলো কি ওই যেহেতু এটা পি এক্স বরাবর রাখতেছি, এটা হচ্ছে হলো কি থিটাটা। অনেকে বলবে স্যার এখানে আলফা দোনোটা কি ভিন্ন, মানে এক্স বরাবর এক্স বা এক্স বাইর করে যে এ এক্স বের করার সময় কি থিটা এটা আলফা ধরবো না, আলফা একটাই, জাস্ট সূত্র মনে রাখবা, যখন আলফা এটার মধ্যেও যাওয়া হবে এটার মধ্যেও তাই, এখানে যেটা থিটা এখানেও থিটা যেটা এখানেও থিটা সেটা, এগুলো ভিন্ন ভিন্ন না। থিটা দুইটা এমনভাবে দেখো সূত্রগুলোকে এমনভাবে দাঁড় করানো হয়েছে যেন হচ্ছে হলো কি এটাই থিটা হিসেবে কাজ করে, একটা মান ব্যবহার করা যায়। এখন এইটা বলতে পারো তোমরা হচ্ছে স্যার এগুলা কিভাবে আসছে, দেখো এটা একটু আমি দেখাই, জাস্ট একটা প্রুফ করে না দেখাইলে তোমাদের কাছে একটু ইয়া লাগবে। এখান থেকে যদি আমি একটা লম্ব টানি তাহলে এ বি, এটা ধরো ও, তাহলে এ বি ও সমকোণী ত্রিভুজটার দিকে তাকাও তোমরা,
এ বি ও সমকোণী ত্রিভুজে তোমরা একটু আমাকে বলো যে হচ্ছিল আমরা জানি আমাদের বাইর করা দরকার হচ্ছে এই যে এইটুকু ওবি এর মান বের করব। ওবি মানেই হচ্ছিল px, এই ওবি বের করতে হবে। তো আমরা তো এই পি এর মান জানা থাকতে হবে, পি মূল ভেক্টর জানবো, পি ভেক্টর। এই পি ভেক্টরটা হচ্ছে হলো দেখো এই পি ভেক্টরকে যদি তুমি কি করো পি ভেক্টরের মান জানো তাহলে এটা পি, এটার পি মান হচ্ছে পি, এদিকে হচ্ছে px, আমাদের লাগবে হচ্ছে এটা বের করা। তাহলে এটা এই ত্রিভুজটার দিকে তাকাইলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। তাইলে আমরা জানি হচ্ছিল ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে ভূতি, ভূতি মানে হচ্ছে হলো ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু হচ্ছে cos থিটা। এটা তো এটা থিটা ধরছি তো, তাহলে এটা cos থিটা, এদের মধ্যবর্তী কোণ। ভূমি এখানে কি বলতো ওবি এখানে ভূমি, আর এখানে হচ্ছে হলো অতিভুজ হচ্ছে ও এ, এই এটা হচ্ছে হলো cos থিটা। দেখো ঠিক সেম ভাবে আমি যদি এখন এটাকে আরেকটু সুন্দর করে করি, দেখো ওবি এর জায়গায় লেখা যাবে px, এই যে ওবি এর জায়গায় ওবিটা হচ্ছে হলো px, নিচে ও এ এটার জায়গায় লেখা যাবে p। আচ্ছা cos থিটা। তো আমাদের তো উদ্দেশ্য হচ্ছে px বের করা, px বের করলে এই দুটো আর গুণন হয়ে যাবে, সুতরাং px ইকুয়াল টু কি p cos থিটা। দেখছো আমরা যে লিখছিলাম শুরুতেই px ইকুয়াল টু p cos থিটা প্রমাণ হয়েছে, এভাবে বের করা যায়। ঠিক সেম ভাবে এখান থেকে একটা লম্ব টেনে এই ত্রিভুজটা নিয়ে তুমি হচ্ছে এখানে দেখো সবাই এই ত্রিভুজটা নিয়ে এটা পি তুমি জানো আর এটা হচ্ছে পি ওয়াই, তাহলে এটা হবে এদের মধ্যবর্তী কোণ। দেখো এই দুই এইটা নিয়ে দেখো এটা যদি থিটা হয় একান্তর কোণ হিসেবে এটাও থিটা, এই যে এটা থিটা না একান্তর কোণ হিসেবে। দেন এই ত্রিভুজে এটা হচ্ছে হলো কি লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ হচ্ছে হলো লতি মানে সাইন থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই অতিভুজ। সেখান থেকে তুমি যদি পি ওয়াই লম্বের জায়গায় পি ওয়াই বসাও আর অতিভুজের জায়গায় শুধু পি বসাও, তাহলে সেখান থেকে আসবে হচ্ছে হলো পি ওয়াই ইকুয়াল টু পি সাইন থিটা, এটা আসবে। এখানে যদি তুমি এই ত্রিভুজটা নিয়ে এটার মান বাইর করো এই সেম প্রসেসে, বুঝতে পেরেছো? এই জন্য হলো মনে রাখতে হবে। এখন আবার ওই যে যদি তুমি এটাকে থিটা না ধরে এটাকে থিটা ধরো, তখন এটা আর তোমার এটা একান্তর কোণীয় হবে, তখন তোমাকে চলে এটা থিটা ধরে হচ্ছিল তোমাকে কি কাজ করতে হবে, তখন দেখবা যে এটা অতিভুজ এটা হচ্ছিল কি ভূমি, তখন এইদিকে দেখবা যে cos থিটা কাজ করছে, তখন এটা হবে p cos থিটা, এটা হবে p sin থিটা, কারণ এটা থিটা হইলে এইদিকে হচ্ছিল কি cos হবে, এটা মাথায় রাখতে হবে। এবং আমাদের আরো কিছু মনে রাখতে হবে। স্যার অনেকে বলবে স্যার একটু আগে যে আরেকটা দেখাইছিলেন আপনি এই যে এটা যে কোনো দিকে, এটা কিভাবে প্রমাণ করা যায়? এটা প্রমাণ করা যায় হচ্ছে হলো ত্রিভুজে ওই তিনটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে, এখানে ভেক্টরগুলো ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি আমরা হচ্ছে হলো তাইলে অনেক কিছু পাবো। তো এটা আমি আপাতত হচ্ছে হলো এটার আর প্রুফটার দিকে আপাতত যাচ্ছি না, এটা অন্য কোনো একটা ভিডিওতে দেখে আলোচনা করা যায় কিনা ইনশাআল্লাহ যদি দরকার হয়। এটার প্রুফটা দরকার নাই, তোমরা হচ্ছে এটা শুধুমাত্র এই রূপগুলা জেনে রাখো, ঠিক আছে? তবে মনে রাখতে হবে তোমার যেই বরাবর ভেক্টর যেই বরাবর উপাংশ বের করতে দিচ্ছে তার বিপরীত কোণটাকে তোমার এখানে নিতে হবে, তার বিপরীত কোণটাকে কি ওখানে নিয়ে তারপর কাজ করতে হয়, ঠিক আছে? এবার আমরা যদি এটা হিসাব করি, খেয়াল করো আমি এটা ও আচ্ছা আমাদের যে জিনিস এই যে আমরা এখানে এটার মান বের করতে হবে, এখানে আসছিলাম আমরা। দেখো আমাদেরকে আর ভেক্টরের মান বের করতে হবে, আর ভেক্টরের মান বের করার জন্য উপাংশ সূত্রকে লাগতো, তাই আমরা উপাংশগুলো শিখে আসছি। তাহলে এবার দেখো আমাদের এই যে আর ভেক্টরের মান বের করতে গেলে এটা একটা এই জায়গায় এটা একটা অতিভুজ, কিন্তু এ ডি সি এটা সমকোণী ত্রিভুজ না। সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাস অ্যাপ্লাই করে এটা বের করে ফেলা যাইতো, কিন্তু আমি এখান থেকে একটা লম্ব টানলে নিচের দিকে এটাকে একটা এটাকে এদিকে বর্ধিত করলে একটু পর্যন্ত এটা ই বিন্দু দিয়ে আমি এ সি ই একটা সমকোণী ত্রিভুজ পাই না? তাহলে দেখো তো এ সি ই সমকোণী ত্রিভুজে, খেয়াল করো সমকোণী ত্রিভুজে অতিভুজটা হচ্ছে এখানে এসি, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হলো এ ই স্কয়ার প্লাস হচ্ছে হলো সিই স্কয়ার। এবার আসো এসির জায়গায় লিখতে পারি আর স্কয়ার, কারণ এসিটাই হচ্ছে হলো আর এর মান, আর স্কয়ার। এ ই এটা হচ্ছে হলো এডি প্লাস ডিই, এডি প্লাস কি বলতো ডিই এটা স্কয়ার, তাই না?
এই যে এ থেকে ই পর্যন্ত এটা হচ্ছে এডি প্লাস ডি, ওকে, প্লাস সিই, আচ্ছা এই যে সিই স্কয়ার, ওকে। এটা যদি হয় তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে এখানে আমাদেরকে হালকা করে যে স্যার এখানে আর কি কি আছে, অনেক কিছু বোঝার আছে এখানে। দেখো এটাকে তুমি হচ্ছে সূত্র লিখে ফেলতে পারো, এই যে এডি স্কয়ার 2AD DE, আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাই তো হয় d স্কয়ার প্লাস c স্কয়ার, এই হচ্ছে আমাদের সুতরাং r স্কয়ারের সমীকরণ। এখন এটা যদি r স্কয়ারের সমীকরণ হয়, এখন একটু খেয়াল করো ad, এই ad কিন্তু হচ্ছে p ভেক্টরের মান। একটা জিনিস মনে রাখতে হবে, ab আর এই বাহুটার ডিসি বাহু সমান্তরাল পরস্পর, এটা যদি কিউ হয় তাহলে এই দিকেও কিউ বলা যাবে। আচ্ছা এইদিকে যদি কিউ ভেক্টর হয়, কিউ ভেক্টরের দুইটা, এটাকে যদি আমি দেখো এটা আমাদের এখানে একটু খেয়াল করো, এখানে যেই ভেক্টর দুইটার এই বাহু দুইটা, এই যে হলুদ মার্ক করা বাহু দুইটার মধ্যবর্তী কোণ যেই আলফা, এখানে এইটা আর এটার মধ্যবর্তী কোণটাও কি আলফা হবে না? আলফা হবে। এটা যদি আলফা হয় তাহলে এটা যদি কিউ ধরি, কারণ এটা আর এটা পরস্পর সমান্তরাল, সমান ও সমান্তরাল, তাহলে এটা যদি কিউ হয় তাহলে এইটা যদি আলফা হয় তাহলে এই ডিই বরাবর হবে কিউ কজ আলফা। আজকেই আমরা শিখলাম একটু আগে, কিউ ভেক্টরের দুইটা উপাংশ আছে, একটা হবে আমি নির্ণয় করতেছি এদিকে, আরেকটা তার খাড়া দিকে নির্ণয় করব। দেখো খাড়া 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 যেহেতু তার মানে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর হবে কিউ সাইন আলফা, কি কিউ সাইন আলফা। এইদিকে হচ্ছে কিউ কজ আলফা, এটুকু, এই যে ডিই এর মান হচ্ছে কিউ কজ আলফা, ডিই এর মান হচ্ছে কি কিউ কজ আলফা। আর উলম্ব দিকে খাড়া উলম্ব ভেক্টরটা হচ্ছে কিউ সাইন আলফা, খাড়া উলম্ব ভেক্টরটা আর এটা পরস্পর সমান্তরাল, তাই এটা কিউ সাইন আলফা হলে এটাকেও কিউ সাইন আলফা বলে দেওয়া যায়, কি কিউ সাইন আলফা। খেয়াল করো এটা যদি হচ্ছে কি তোমার কিউ সাইন আলফা, এদিকে উলম্ব উপাংশ, কার কিউর উলম্ব উপাংশ এই বরাবর, ঠিক একদম একটুকু। এটা যদি হয়, এটা যদি কিউ সাইন আলফা হয় তাহলে এটাও তো ওই যে উলম্বই রেখা সমান্তরাল, ভেক্টর রাশিগুলোকে পরস্পর সমান্তরাল বিবেচনা করা যাবে, ঠিক আছে। তাহলে এটাও হচ্ছে কিউ সাইন আলফা। তাহলে এবার তুমি চিন্তা করো, আর যেহেতু এদিকে কিউ এই বরাবর আলফা আছে, এইটার সাথে আলফা কোণ আছে, তাহলে এইদিকে হচ্ছে কিউ কজ আলফা, ডি এর জায়গায় কিউ কজ আলফা। এবার মান বসাই এখানে, দেখো এডি, এ থেকে ডি, এটা হচ্ছে পি ভেক্টরের মান বসবে, তাহলে এটা পি স্কয়ার প্লাস 2p ডিই, ডি এর মান হচ্ছে কিউ কজ ই, কিউ কজ আলফা প্লাস ডিই, ডিই হচ্ছে কি কিউ কজ আলফা, এটাকে স্কয়ার, দেখো সিই স্কয়ার, তাহলে সিই হচ্ছে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, এটাকে স্কয়ার করলাম। তাইলে এখান থেকে দেখো পি স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এখানে একটা দাঁড়ালো, আর এখানে দাঁড়াচ্ছে কিউ কজ স্কয়ার আলফা, এটা হচ্ছে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, ঠিক আছে। এখানে দেখো পি স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এখানে কিউ স্কয়ারটাকে কমন নিলে সাইন স্কয়ার প্লাস কি সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা। দেখো সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা ইকুয়াল টু কত 1 হবে, তাই এটা পি স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস হচ্ছে কিউ স্কয়ার ইনটু 1। তাইলে সুতরাং আমাদের এই জায়গায় লিখি, সুতরাং সূত্রটা কি দাঁড়াচ্ছে, আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কি কিউ স্কয়ার। এই তো, ও ভালো কথা, এখানে এটা আর স্কয়ার, এটা কি এখনো আর স্কয়ার হয়নি তো, এটা কি আর স্কয়ার বা দিয়ে দেখো, এই যেটা আর স্কয়ার, তো এটা এখনো আর স্কয়ার, এটা আর স্কয়ার আসলো। সুতরাং আর আমাদের বের করতে হবে আর এর মান, এই যে আর বের করতে হবে আমাদের, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার। তাইলে আমাদের দুইটা মানে সামান্তরিক সূত্রের সাহায্যে যদি আমি দুইটা ভেক্টরের লব্ধি বের করতে চাই, তাহলে ওই ভেক্টর দুইটার মান জানা লাগবে, এবং ভেক্টর দুইটার কি মধ্যবর্তী কোণ, যেটা ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ দুইটা জানা থাকলে, এই যে আমি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার, এই সূত্রটা দিয়ে হচ্ছে লব্ধির মান বের করতে পারবো। এবার আসলে লব্ধির দিক বের করতে বলতে পারে, লব্ধির দিক বলছিলাম আমি, এই যে আর লব্ধি ভেক্টরটা, এই যে ধরো হচ্ছে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, যেটা সেটা থিটা, তাহলে এই থিটার মান বের করতে হবে। দেখো
তো তুমি যদি আমরা একটু আগে যে অঙ্কটা করছি যেটা ত্রিভুজটা নিচ্ছি, তাহলে ACE সমকোণী ত্রিভুজেই আমরা অ্যাপ্লাই করি। ACE সমকোণী ত্রিভুজে, ACE সমকোণী ত্রিভুজে আমার বাইর করতে হবে এই থিটা। তাহলে এইটা থিটা নিলে আমি লম্ব এই যে এটা জানি আর এই জিনিসটা জানি কিনা, এই যে এটার মান জানি, এটার জানি, এটা জানি। তোমরা স্যার এখন তো এটাও জানি, অতিভুজটাও জানি। অতিভুজ জানি, কিন্তু অতিভুজ অনেক বড় একটা রাশি। কিন্তু দেখো এখানে এই যে এই ভূমিটাও জানি, এটাও জানি, তাইলে হচ্ছে টেন থিটা নেই। তাইলে এখান থেকে এটা যদি হচ্ছে অতিভুজ হয়, এটা ভূমি হয়, এটা লম্ব হয়, তাহলে এই থিটা বের করার জন্য টেন থিটা নিচ্ছি আমি। টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই লতিভূতি লঘু, লম্ব বাই ভূমি। লঘু লম্ব হচ্ছে কত ইসি, ইসি আর ভূমি হচ্ছে AE। এই দেখো বা টেন থিটা ইকুয়াল টু হচ্ছে AE, AE আবার হচ্ছে AD প্লাস DE, AD প্লাস কি DE, AD প্লাস DE। আর এদিকে হচ্ছে ইসি হচ্ছে কি, ইসি হচ্ছে ইসির মানটা হচ্ছে কিউ সাইন আলফা, মান বসাই দিচ্ছি দেখো কিউ সাইন আলফা। বা টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা। এখানে দেখো এডি হচ্ছে কি বলতো, এডি এই যে এ থেকে ডি, এডি এই এডি কিন্তু আমি পি জানি, শুধু কি পি, এডি হচ্ছে পি, শুধু এ থেকে ডি, এটা হচ্ছে পি, তাহলে পি। আর এটা যদি এরপর হচ্ছে ডিই, ডিইটা হচ্ছে কি কিউ কজ আলফা, কিউ কি কজ আলফা। তাহলে দেখো এখান থেকে সুতরাং থিটা ইকুয়াল টু টেন ইনভার্স নিলেই কি, টেন ইনভার্স নিয়ে যে কিউ সাইন আলফা পি প্লাস কি কিউ কজ আলফা। এই যদি তোমাদের হচ্ছে এখান থেকে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এটা ইউজ করো, তাহলে এখান থেকে তোমার হচ্ছে কি থিটা বের হয়ে যাবে। এবং থিটা বের হওয়া মানে হচ্ছে লব্ধির দিক বের করা। অনেক সময় আমাদেরকে এটা থিটা না দিলে কিউর সাথে এটা দিয়ে দেয়, থিটা প্রাইমটা দিয়ে দেয়, থিটা দিয়ে দেয়, তখন স্যার কিভাবে করব? এটাকে জাস্ট আমি একটু তোমাদেরকে কৌশল শিখিয়ে দেই। যে এখানে থিটাটা হচ্ছে কি, যার সাথে আমি এটাকে একটু প্রিভিউ করে নিই, তোমরা একটু তুলে নিও জুম করে, আগে হচ্ছে স্পষ্ট করে লিখে নিও। আচ্ছা এদিকে তোমরা একটু তাকাও, এই জায়গায় যদি কিউর সাথে, এদিকে কিউর সাথে থিটাটা দেওয়া থাকে, তাইলে এখানে থিটা যদি থিটার পরিচয় হয় হচ্ছে কিউ ভেক্টরের সাথে, তাইলে তোমার এই থিটা বের করার সূত্র হবে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স, এই যে টেন ইনভার্স হবে। তো টেন ইনভার্স নেওয়ার পর এখানে কিউ সাইন আলফা আছে না, এই জায়গায় কিউ সাইন আলফার জায়গায় দিবা হচ্ছে পি সাইন আলফা, আর এই যে পি এর জায়গায় দিবা কিউ, আর আবার কিউর জায়গায় হবে কি পি কজ আলফা। এই থিটা যদি এই সূত্রের সাহায্যে করলে এই থিটা বের হবে কোনটা বলো তো? এই থিটা বের হবে হচ্ছে আমাদের এই যে এটা, এই উপরে এই থিটা বের হবে, এটা মানে কিউর সাথে থিটা বের হবে। এই সমীকরণ দুইটার মধ্যে দেখো জাস্ট পার্থক্য হচ্ছে সাইন এবং কজের সাথে একই জাতীয় রাশিও থাকতেছে, তবে এই থিটা যদি কিউর সাথে হয় তাহলে কিউ একা বসবে এখানে। থিটা যদি পি এর সাথে হয় মানে হচ্ছে ভেক্টরটার লব্ধির দিকটা যদি তুমি পি এর সাথে বের করো, তাইলে হচ্ছে এটা তোমার হচ্ছে কি হবে, এইটা হবে হচ্ছে এই জায়গায় পি কে একা রাখবা, পি পি এর সাথে, আর কিউ সাইন আলফা উপরে কিউ কজ আলফা। কখনো মনে রাখবা উপরে হচ্ছে কি, আমরা সূত্র প্রমাণ করছি উপরে কিন্তু কিউ কজ আলফা হবে না কখনো, উপরে কিউ সাইন আলফা, নিচে পি প্লাস কিউ কজ আলফা। যদি থিটাটা কিউ ভেক্টরের সাথে হয় তাহলে পি এর জায়গায় কিউ হবে, এই যে পি এর জায়গায় কিউ দিছি আর কিউ গুলার জায়গায় পি দিছি। আলফা এখানে আলফাটা কি, আলফা আলফা দুইজনের মধ্যবর্তী কোণ, আলফা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। আলফা হচ্ছে এই যে চিত্রের মধ্যে যদি আমরা দেখি, আলফা হচ্ছে এই যে চিত্রের মধ্যে হচ্ছে আলফা হচ্ছে এই যে এটা আলফা হচ্ছে এটা 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 আলফা, এই যে পি এবং কিউ, এই যে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, ঠিক আছে, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এবার আসো এখান থেকে আমরা সমীকরণ যখন জেনে গেছি, আমরা এবার হচ্ছে এখান থেকে এটা একটু ছোট করে প্রিভিউ করে নিই। আচ্ছা এটা যদি হয় আমাদের এবার এখান থেকে এই লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বলে কিছু কথা আছে। লব্ধির কি বলতো, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। তো দেখো আর লব্ধির সর্বোচ্চ মান আর হচ্ছে লব্ধির মান হচ্ছে নর্মাল পি স্কয়ার টু পি কিউ কজ আলফা প্লাস কি কিউ স্কয়ার। আর এর মান সর্বোচ্চ, পি এবং কিউর মান এখানে ফিক্সড, তাইলে এদের মধ্যবর্তী কোণের পরিবর্তন অর্থাৎ আলফার মানটা যদি কম বেশি করো তাইলে হচ্ছে আর এর মানটাও কম বেশি হবে। দেখো পি এবং কিউ ফিক্সড,
এদেরকে তুমি যদি হচ্ছে জাস্ট এদের মধ্যবর্তী কোনটাকে কম বেশি করো তাহলে কিন্তু আর এর মান বেশি কম বেশি হবে। তাহলে দুইটা ফিক্সড পি কিউর জন্য, মানে দুইটা হচ্ছে হলো ভেক্টরের মান তো নির্দিষ্ট, ওই দুইটা মানের জন্য তুমি হচ্ছে সর্বোচ্চ লব্ধি কিভাবে পাবা ওই দুইটা ভেক্টর দিয়ে। তাহলে দেখো আলফার মান কি হইতে হবে, নির্ভর করবে আলফার মানের উপর। দেখো কজ আলফা সর্বোচ্চ হলে, কজ আলফা কি হলে সর্বোচ্চ হলে আর সর্বোচ্চ হবে, স্বাভাবিক সর্বোচ্চ হবে। এবার আসো কজ আলফার মান সর্বোচ্চ কত 1, আমরা জানি কজের মান সর্বোচ্চ 1 এবং সেটা কত কজ 0 ডিগ্রিতে 1 আসে। তাহলে কজ 0 1, তার মানে আলফা ইকুয়াল টু কত হইতে হবে 0 হতে হবে। আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে দেখো আর হয়ে যাবে ম্যাক্সিমাম আর সর্বোচ্চ লব্ধি, লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান। আচ্ছা আর ম্যাক্স ইকুয়াল টু দেখো পি স্কোয়ার 2 পি কিউ কজ 0 ডিগ্রি প্লাস হচ্ছে হলো কি কিউ স্কোয়ার, এবং এখানে হচ্ছে হলো পি স্কোয়ার 2 পি কিউ কজ 0 মান 1, এটা হচ্ছে কিউ স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে সুতরাং আর ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে এটা, বা সুতরাং আর ম্যাক্স, এবার যদি তুমি এটাকে রুট করো স্কোয়ারকে তাহলে এটা আসবে কি পি প্লাস কিউ। তার মানে দুইটা ভেক্টরের যোগফলের মান হচ্ছে হলো কি ওই ভেক্টরের লব্ধির মানের সর্বোচ্চ মানের সমান, লব্ধির সর্বোচ্চ মানের সমান। আচ্ছা এবার হচ্ছে আর এর মিনিমাম মান কখন হবে বলো তো? আর এর মিনিমাম মান, আর এর মান মিনিমাম হবে যদি কজ আলফা মিনিমাম হয়। কজ আলফা সর্বনিম্ন হলে, দেখো সর্বনিম্ন হলে আর সর্বনিম্ন হবে, আর সর্বনিম্ন হবে। তাহলে এখানে যদি তুমি আর কি হয় বলো তো, আর সর্বনিম্ন বের করতে চাও, এবার কজ আলফা সর্বনিম্ন, কজ আলফা সর্বনিম্ন কত হইতে পারে তোমরা জানো? সর্বনিম্ন -1, -1 হবে আলফা এর মান, আলফা এর মান কত হলে 180 ডিগ্রি হলে। অনেকে বলবে 90 হইলে কজ আলফার কজ 90 মান 0 হয়, 0 তো কজের ক্ষেত্রে সর্বনিম্ন মান না, সর্বনিম্ন মান হচ্ছে -1। তাহলে দেখো 180 ডিগ্রি বসায় তুমি আর মিনিমাম পাবে। দেখো আর মিনিমাম ইকুয়াল টু হবে রুট ওভার পি স্কোয়ার 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার 2 পি কিউ কজ আলফা, এই যে আলফার জায়গায় কজ 180 ডিগ্রি প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটা যদি পি স্কোয়ার 2 পি কিউ এখানে -1 প্লাস কিউ স্কোয়ার, তাহলে দেখো পি স্কোয়ার -2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তাহলে এটা দাঁড়াচ্ছে হলো রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে সুতরাং এটা হচ্ছে আর মিনিমাম, তাহলে কি দাঁড়াবে বলতো? এটাকে রুট করলে পি মাইনাস কিউ, অর্থাৎ দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান হচ্ছে হলো তাদের লব্ধির সর্বনিম্ন মান। তাহলে এবং লব্ধির সর্বোচ্চ মান যেহেতু এটা, লব্ধির সর্বনিম্ন মান যেহেতু এটা, তার মানে মনে রাখতে হবে একটা ভেক্টরের লব্ধি এই পি মাইনাস কিউ এবং পি প্লাস কিউ এর মধ্যে থাকবে, এর বাইরে যেতে পারবে না। কথা বুঝছো? দুইটা ভেক্টরের মান যদি হচ্ছে ধরো 10 আর দেখো 10 আর 15 হয়, কত 10 15 ধরো, সাপোজ দুইটা ভেক্টরের মান হচ্ছে 10 ও 15, তাহলে এদের লব্ধি আলফার মানের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হইতে পারে, মানে এরা কত কোণে কাজ করতেছে, একটা আরেকটার সাথে কত কোণ করে আছে সেটার উপর হচ্ছে লব্ধি নির্ভর করবে। তবে সেই লব্ধির মান কখনো এদের যোগফল আর বিয়োগফলের চেয়ে কি হইতে পারবে না, কম বেশি হতে পারবে না। দেখো কিরকম, মানে হচ্ছে যোগফল হচ্ছে 25 আর বিয়োগফল হচ্ছে 5, তার মানে লব্ধি হবে 5 থেকে 25-এর মধ্যে, 5-এর কম 25-এর বেশি হতে পারবে না এদের দুইজনের লব্ধি। কথা বুঝিও? আর ম্যাক্সিমাম এবং আর মিনিমামের মধ্যে থাকবে সবসময়। আর এই যেটা স্যার এটা শুধু পি মাইনাস কিউ, স্যার আর মিনিমাম হচ্ছে ভেক্টর দুইটার ডিফারেন্স, যদি কিউ বড় হয় তাহলে কিউ থেকে পি বড় বাদ দিবা, এটা যদি পি মানে পি বড় হয় আমি এখানে ধরে নিছি এই জায়গায় হচ্ছে পি গ্রেটার দেন কিউ ধরে নিছি, আর এই জায়গায় হচ্ছে কি কিউ গ্রেটার দেন পি ধরে নিছি। পি বড় হইলে পি থেকে কিউ বাদ, কিউ বড় হইলে কিউ থেকে পি বাদ, তাইলে হচ্ছে আর মিনিমাম চলে আসবে। কথা কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? আশা করি বোঝা যাচ্ছে। ক্লাস কি রেকর্ড হচ্ছে কিনা একবার স্যার দেখে নেই। হ্যাঁ আশা করি রেকর্ড হচ্ছে। ওকে।
ক্লাস যদি রেকর্ড হয়, এবার আমরা হচ্ছে হলো পরের টপিকে চলে যাই। ভিডিওতে একটু হচ্ছে হলো আমাদের লাইটিং ইয়াটা একটু ভালো না, লাইটিং সেটআপটা একটু বাজে হওয়ার কারণে আমাদের হচ্ছে হলো এখানে লেখাগুলো হালকা হালকা একটু ঝাপসা টাপসা আছে। তুমি বলো স্যার লাইটিং সেটআপ ঠিক করেন, সময় মিলাই ঝিলাই হচ্ছে না, করা হয়ে ওঠে না আর কি। সারাদিন অফলাইনে ক্লাস নেওয়ার পর আবার হচ্ছে হলো লাইটিং সেটআপ ঠিক করে এগুলোকে ইয়ে করে ক্লাস নেওয়া একটু টাফ। তুমি বলো স্যার আলাদা স্টুডিও বানান, আলাদা স্টুডিও বানানোর জন্য আরেকটা স্মার্ট বোর্ড নিতে হবে, ঠিক আছে? স্মার্ট বোর্ড তো যথেষ্ট কস্টলি, তাই না? তো হচ্ছে ওইটার জন্য আবার আরেকটা ইনভেস্টমেন্টের দরকার আছে, মিনিমাম 5 লাখ টাকা। তো এই ইনভেস্টমেন্টটা হচ্ছে আলাদা একটা স্টুডিওর জন্য করবো কিনা, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। শুধু হচ্ছে কি মানে স্টুডিও একটা সেট আপ করার উদ্যোগ নিলেই হবে না, সাথে সাথে সেটা হচ্ছে হলো তোমাকে সেটা থেকে আমার আউটপুট আসবে কিনা, বা সেটা তো ওই পরিমাণ আমার টাইম এফোর্ট দেওয়া হবে কিনা, ওইগুলো সব চিন্তা করতে হচ্ছে, তাই না? এই জন্য একটা স্মার্ট বোর্ডে মানে ক্লাসরুমেই হচ্ছে ভিডিও করতেছি। তো লাইটিংটা হচ্ছে হলো ক্লাসরুমের সাধারণ লাইটিং ইউজ করি, এই জন্য হচ্ছে একটু ঝাপসা আসে, বা হচ্ছে এখানে আলো সাদা সাদা আলো আসে। তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। এবার আসো আমরা এগুলা দিয়ে হচ্ছে হলো আমরা উপাংশের সূত্রের উপর একটা ক্লাস আমরা নিব। তো এখানে দেখো দুইটি ভেক্টর রাশি সামান্তরিক সূত্রের উপর মান, আমরা উপাংশের অঙ্কগুলো আরেকটা ভিডিওতে করব। উপাংশের অঙ্কগুলো নিয়ে আমি একটা ভিডিও করার ইচ্ছা আছে, ওইটা আলাদা ভিডিও হবে। দেখো এখানে দুইটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 5 একক। তাহলে ধরো পি ধরতেছি 5, কিউও 5, মানে দুইটা পি কিউ দুইটাই 5 5। তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে কাজ করে। তার মানে এদের মধ্যবর্তী কোণ, এরা এদিকে যদি পি কাজ করে একই বিন্দুতে, এদিকে হচ্ছিল কি কিউ, তাহলে এটা হচ্ছে 120 তো আর হচ্ছিল এভাবে হবে না, 120 হবে হচ্ছিল কি এদিকে যদি পি হয় তাহলে হচ্ছে পি এর সাথে 120 ডিগ্রি কোণে কিউ, এভাবে এই যে আলফা, এটা হবে 120 ডিগ্রি আলফা, এখানে আলফা 120। তা আমরা জানি লব্ধির মান আর দিক বের করতেছে, লব্ধির মান এবং দিক, লব্ধির মান হবে আর ইকুয়াল টু হবে √পি স্কয়ার 2pq cos আলফা প্লাস কি কিউ স্কয়ার, এটা হচ্ছে লব্ধির মানের সূত্র। তাহলে এখানে হবে হচ্ছে এটা 5 স্কয়ার প্লাস 2 5 5 cos কত বলো তো, cos 120 ডিগ্রি প্লাস হচ্ছে হলো এদিকে আবার আরেকটা হচ্ছে হলো কি 5 স্কয়ার। তাহলে এটা হচ্ছে হলো 25 প্লাস হচ্ছে 5 5 25 50 cos 120 এর মান হচ্ছে -হাফ, এখান থেকে প্লাস হচ্ছে হলো আবার 25। তাহলে তোমরা এটা করে দেখো তো কত আসে ক্যালকুলেটরে। -হাফ মানে হচ্ছে এটা 25, তাহলে ওভারঅল আনসার মনে হচ্ছিল √25 মানে 5। অর্থাৎ এখান থেকে আরেকটা জিনিস মজার ব্যাপার, দুইটা ভেক্টরের মান যদি একই হয় এবং তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হইলে সকল ক্ষেত্রে দেখবে তাদের লব্ধি ওই তাদের একটা ভেক্টরের সমান আসবে। দুটোটা ভেক্টর মানই তো 5, তাদের প্রত্যেকটা ভেক্টরের সমান আসবে। মানে ধরো একটা ভেক্টরের মান হচ্ছে 10, আরেকটা ভেক্টরের মান 10, এবং এদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাদের লব্ধিও কত হবে 10 হবে। সবসময় এই কনসেপ্টটা মনে রেখো, এমসিকিউর জন্য লাগবে। অবশ্যই 120 ডিগ্রির সঙ্গে অ্যাপ্লাই, দুইটা সমান হইলেই হবে না, সাথে এদের মধ্যবর্তী কোণ 120 হবে, তখনই হচ্ছে কি লব্ধিটা তাদের যে কোনো একটা ভেক্টরের সমান হয়। এটা মনে রাখা যাবে না, সহজ এমনিতে একটু দেখো। আমরা এরপরে যে ভিডিওটা করতেছি এটার মধ্যে হচ্ছে পরের ভিডিও বলছি, পরের হচ্ছে ম্যাথ। আমি সামান্তরিক সূত্রের উপর এবং এই যে উপাংশের উপর মনে হয় আরেকটা কম্বাইন ভিডিও দিব ইনশাল্লাহ। তো সেটাতে অনেকগুলো জিনিস আলোচনা করব, আরও এক্সট্রা হয়তো লাগবে কিছু। দেখো এখানে আমাদের দুইটা দিক রাশির লব্ধির সর্বোচ্চ মান 12 একক এবং সর্বনিম্ন মান 2 একক। সর্বোচ্চ মান কত 12 একক এবং সর্বনিম্ন মান 2 একক। রাশিদ্বয়ের মান নির্ণয় করো, রাশি দুইটার মান নির্ণয় করতে বলছে। মনে করি বড় ভেক্টরটা বৃহত্তর ভেক্টরটি মনে করি ভেক্টরটি পি, এবং ক্ষুদ্রতর ভেক্টরটির মান লিখতে হবে, ক্ষুদ্রতর ভেক্টরটির মান কিউ। তাহলে প্রশ্ন মতে ওরা বলছে বৃহত্তম লব্ধি, প্রশ্ন মতে আর ম্যাক্সিমামের মান হচ্ছে হলো কত 12, আর মিনিমাম হচ্ছে হলো কত 2, ওরা এটা বলছে। এখন দেখো আর ম্যাক্স মানে কি, আর ম্যাক্স মানে হচ্ছে পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 12। আবার আর মিনিমাম ইকুয়াল টু হচ্ছে হলো মানে হচ্ছে হলো আর মিনিমামটা হচ্ছে হলো কি বলতো
পি মাইনাস কিউ, যেহেতু পি বড় ধরছি তাহলে পি থেকে কিউ বাদ, আবার কিউ থেকে পি বাদ দিও না, তাহলে কিন্তু ঝামেলা যাবে। আমি কোনটা বড় ধরছি, বড় ওইটা, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হয়, এটা 2। এবার এদেরকে যোগ করে দাও, যোগ করে দিলে তুমি কিউ কিউ চলে যাবে পি, তাহলে এটা বা 2p ইকুয়াল টু এসে 14, তাহলে সুতরাং পি হচ্ছে হলো কত 7, পি এর মান কত 7। এই পি এর মান তুমি হচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটার মধ্যে বসিয়ে দাও। এখন পি মাইনাস কিউ ইকুয়াল টু তো 2, তাহলে সুতরাং কিউ ইকুয়াল টু হচ্ছে হলো পি মাইনাস হচ্ছে হলো কত 2, তাহলে পি কত 7 মাইনাস 5 সরি 2 ইকুয়াল টু হচ্ছে হলো কত 5। তার মানে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান 12, সর্বনিম্ন মান 2। ভেক্টর দুইটার একটা হচ্ছে বড় ভেক্টরটা হচ্ছে 7, ছোটটা হচ্ছে কত 5। দেখো বোঝা যাচ্ছে কিনা। এবং এদেরকে দেখো তুমি এই দুইটা যোগ করলে 12 আসতেছে সর্বোচ্চ মান, আবার এদের মধ্যে বিয়োগফল বের করলে সর্বনিম্ন মান আসতেছে, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমরা অন্য ম্যাথে চলে যাই, ধরো দুইটি কণা বলছে 12 মিটার পার সেকেন্ড বেগে, 12 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণ করে কোনো একটি বিন্দুকে অতিক্রম করলো। 4 সেকেন্ড পরে তাদের মধ্যকার দূরত্ব কত হবে? ঠিক আছে, তো 4 সেকেন্ড পরে মধ্যকার দূরত্ব বের করার জন্য তোমাকে এই অঙ্কটা আমি এখন না করে, একটু কঠিন হয়ে যাবে এটা তোমাদের জন্য হালকা। এটা দুইটি ভেক্টর রাশি, এটা করি আগে। দুটি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি 14 একক এবং ক্ষুদ্রতর লব্ধি 2 একক। রাশি দুইটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে। ক্ষুদ্রতর লব্ধি কি করলে লব্ধির মান বের করতে বলছে আর, তাহলে এবার আর বের করতে হলে আগে ভেক্টর দুইটা কি জানতে হবে। তো বৃহত্তর ভেক্টরটি পি ধরি, তাহলে পি প্লাস কিউ হবে হচ্ছে এখানে 14, পি মাইনাস কিউ এখানে হচ্ছে 2, যোগ করলে 2p এখানে আসবে 16, সুতরাং p ইকুয়াল টু হচ্ছে কত 8। তাহলে তুমি যদি এই p প্লাস কিউ বা p মাইনাস কিউ একটার মধ্যে বসাইলেই হবে। p প্লাস কিউ ইকুয়াল টু 14, এখানে হচ্ছে 8 প্লাস হচ্ছে কিউ হচ্ছে 14, সুতরাং হচ্ছে কিউ হচ্ছে কত 6। তাইলে এখানে দেখো দুইটা রাশির মানের মধ্যে দুইটা রাশির মান, এই যে আগে দুইটা রাশির মান বের করে নিলাম, p ভেক্টরের মান এটা, কিউ ভেক্টরের মান এটা, এবং এরা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে কাজ করে। তাহলে পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করলে লব্ধি, তো আমরা জানি, অবশ্যই সুন্দর করে আমরা জানি লিখবা, আমরা জানি আর ভেক্টর ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার যে আমাদের পি স্কয়ার প্লাস 2pq cos আলফা প্লাস কিউ স্কয়ার। তাহলে এখান থেকে আমি যদি মান বসাই, তাহলে এটা হচ্ছে 8 স্কয়ার 2 8 6 cos কত 90 ডিগ্রি, cos 90 মান 0, কিউ স্কয়ার এটা হবে হচ্ছে 6 স্কয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 64 প্লাস 0 প্লাস 36 ইকুয়াল টু রুট ওভার 100, সুতরাং 10। তার মানে এই যে এখানে যে দুইটা ভেক্টরের কথা বলা আছে, ভেক্টর দুইটার লব্ধি হচ্ছে 10, ভেক্টর দুইটা বৃহত্তম মান হচ্ছে বৃহত্তম লব্ধির মান হচ্ছে 14, মানে p প্লাস কিউ 14, p মাইনাস কিউ হচ্ছে 2, তারপর সেখানে তোমরা যোগ করে, এগুলো কি করে এখানে চাইলে তোমরা সুন্দর করে যোগ করে এটা লিখে দিতে পারো, নাহলে অনেকে বুঝবে না। যোগ করে সুন্দর করে দিলে অনেক কিছুই তো করা যায়। ঠিক আগের অঙ্কেও ঠিক সেম এরকম, মানে তুমি আগের অঙ্কে যেরকম একটা অঙ্ক দিছি, এই যে এখানে তুমি চাইলে চলে এই যে এই জায়গায় যোগ করে লিখবা, যে যোগ করে বা না যোগ করে, ঠিক আছে। এই একজন স্রোতহীন অবস্থায় এত সাঁতার কাটতে পারেন, স্রোতের নদীতে তিনি এপার থেকে ওপারে যাওয়ার জন্য সাঁতার কাটা শুরু করে এত কোণে। আচ্ছা, এগুলো আসলে এই অঙ্কগুলো আমি পরের ভিডিওতে দেখবো, দেখি সহজগুলো আমি এখানে করাই ফেলতেছি। একটি নদীর স্রোতের বেগ এত, স্রোতের সাথে এত কোণে এত বেগের একটি নৌকা চালনা করলে প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চলবে। এটা দেখো একটি নদীতে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগটাকে ইউ ধরতে পারি, ইউ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগকে ধরতে পারি ভি 4 কিলোমিটার পার আওয়ার। আর এর স্রোতের সাথে যতক্ষণ, তার মানে স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ, স্রোতের সাথে বলছে, তার স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাহলে আলফা 60 ডিগ্রি। তাহলে কত বেগে কোন দিকে চলবে, তাহলে কত বেগে। আচ্ছা, আমরা লব্ধির এখানে লব্ধিটার দিক যদি চাইতে বের করতে পারতাম না, এখানে লব্ধির দিক। এবার পি কিউ যেহেতু জানি, মনে করি ভেক্টরটি, মনে করি লব্ধি ভেক্টর পি এর সাথে, কার সাথে, লব্ধি ভেক্টরটি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে,
উৎপন্ন করে। তো আমরা জানি মানে কি, আমরা জানি থিটা ইকুয়াল টু টেন ইনভার্স। মনে পড়ে? এখানে যার সাথে উৎপন্ন করে তারে এখানে আলাদা রাখবো। এখানে হচ্ছে কিউ কজ আলফা, এখানে হচ্ছে কি কিউ সাইন আলফা, এখানে হচ্ছে কিউ কি কজ আলফা। উপরে কখনো কজ হয় না, উপরে ক্ষেত্রে কি হয় সাইন। এখান থেকে তুমি এবার পি এর মান কিউর মান এখানে বসাই দিলে আলফার মান কত, এদের মধ্যবর্তী কোণ কত, আলফা বলছে তো 90 ডিগ্রি, আলফা 90 বসাই দাও, তাহলে এখান থেকে থিটা বের করলে যা আসবে ওইটাই হচ্ছে কি লব্ধির দিক, কখনো যদি বাইর করতে বলে আর কি। আচ্ছা, এখানে এটা যায় তাহলে হচ্ছে কত বেগে কোন দিকে চলবে প্রকৃতপক্ষে, তার মানে আসলে লব্ধি বেগ বের করতে বলছে, ভি রেজাল্টেন্ট। লব্ধি বেগ হবে পি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ কজ আলফা। ওইটাকে আমরা এইটাকে এখন পি, এটা হচ্ছে কিউ বিবেচনা করে কাজ করব। তাহলে এটা হবে কি ইউ স্কয়ার 2uv কজ আলফা মানে পি কিউ, দেখো পি কিউ কজ আলফা প্লাস হচ্ছে কি ভি স্কয়ার মানে কিউ স্কয়ার। তাহলে এখানে তুমি যদি মান বসাও 5 স্কয়ার প্লাস হচ্ছে 2 5 4 cos কত 60 ডিগ্রি প্লাস হচ্ছে কি 60 ডিগ্রি, এটা 4 স্কয়ার। তাহলে এখান থেকে হচ্ছে তুমি ক্যালকুলেশন করলে যা আসবে এটাই হচ্ছে লব্ধি বেগ। এটাই এত বেগেই হচ্ছে নৌকাটা চলবে, লব্ধি বেগটাই দিয়েই চলে নৌকা, এটা মাথায় রাখবে। এরপরে আসে এটার বলছে কোন দিকে যাবে, মানে হচ্ছে লব্ধির দিক। ধরো এদিকে স্রোত যাচ্ছে, স্রোত এদিকে যাচ্ছিল, নৌকা এদিকে রওনা শুরু করছিল নৌকা, কিন্তু এদের লব্ধি হয়তো এদের ঠিক মাঝামাঝি কোথাও কাজ করবে, এবং সেটা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে করা যাবে। কারণ স্রোত এদিকে, নৌকা এদিকে চিন্তা করলে এইটাকে একটা সামান্তরিক বিবেচনা করলে এটা হচ্ছে তাদের লব্ধি এদিকে, এই যে রেজাল্টেন্ট ভি আর এদিকে যদি ইউ হয়, এটা যদি ভি হয় তাহলে ভি আর এদিকে। তাহলে আমাদের এই দুইটার মধ্যবর্তী কোণ আলফা দেওয়া আছে কত 60 ডিগ্রি, আমাদেরকে বাইর করতে হবে এই থিটা, মানে কোন দিকে চলবে, মানে লব্ধির দিক বের করতে বলছে। তাহলে লব্ধির দিক বের করতে বললে এখানে টেন থিটা লব্ধির দিক টেন থিটা ইকুয়াল টু এই থিটাটা কার সাথে, ইউর সাথে, তাই এখানে ইউ কে রাখবো। আর এখানে তাহলে ভি কি হবে সাইন আলফা, আর এখানে হচ্ছে ভি হবে কি কজ আলফা। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু টেন ইনভার্স। ভি এর মান কত, ভি এর মান 4 সাইন কত, এদের মধ্যবর্তী কোণ 60, ইউ 5, এটা 5, এটা হচ্ছে 4 cos 60। এখান থেকে ক্যালকুলেশন করে যত টেন ইনভার্স করলে যত ডিগ্রি আসবে এটাই হচ্ছে এখানকার আনসার। তাহলে এখানে এই ভিডিওতে আমরা মোটামুটি হচ্ছে চেষ্টা করলাম তোমাদেরকে হচ্ছে কিগুলা করাইতে, বেসিক লেভেলের যোগগুলা শিখাইতে, এবং হচ্ছে সামান্তরিক সূত্র, এবং এটার সামান্য কিছু ম্যাথ, সামান্তরিক সূত্রের লব্ধির সাহায্যে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উপাংশ ব্যাপারটা বুঝাইছি, এবং কয়েকটা বেসিক ম্যাথ করালাম। তোমাদের যদি এরপরেও কোনো সমস্যা থাকে বা আমি কোথাও ভুল এক্সপ্লেন করে থাকি বা ভুল বলে ফেলি মুখের ইয়াতে, তাহলে ওটা কমেন্টে কনফিউশনটা জানাইও, আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা তোমাদের যেই কোনো পড়া আগে অবশ্যই ভালো করে ক্লাসটা সুন্দর করে নোট করে তুলবা, তারপর দরকার আরেকবার ভিডিওটা দেখবা, তাইলে আশা করা যায় অনেক ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে কেউ না বুঝলে বারবার বলছি, তোমরা কমেন্ট সেকশনে জানাইও, বা তোমাদের যে কোনো ফ্রেন্ডের সাথে ডিসকাস করে এগুলো ক্লিয়ার করে নিতে পারো। যেহেতু এগুলো ফ্রি ক্লাস, আমি হয়তো সবাইকে তো আর ইন্ডিভিজুয়ালি পড়াচ্ছি না, তাইলে বোঝানো টাফ। আর আমার যারা আমার কাছে ফিজিক্যালি পড়ে অফলাইন ক্লাসরুমে, তাদের কাছে কি তাদেরকে তারা আমার কাছে পড়া না বুঝলে অফিস রুমে যাইতে পারে, অফিস রুমে গিয়ে স্যার এটা বুঝি নাই ভাইয়া, এটা বুঝি নাই, একটু বুঝাই দেন, তো বুঝাই দিতে পারি। কিন্তু অনলাইনে তো আর এটা সম্ভব হয় না। তারপরেও তোমাদেরকে চেষ্টা করছি বুঝিয়ে সুন্দরভাবে ভিডিও তৈরি করে দেওয়ার জন্য, যেন তোমরা শিখতে পারো। তো যতটুকুই শেখাতে পেরেছি এতটুকুর জন্যই আমার জন্য, আমার আব্বু আম্মুর জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করবা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।